আসসালামু আলাইকুম। আপনারা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ইংরেজি শর্ট সিলেবাস নিয়ে আমি আলোচনা করছি। আজকে যে আমি বিষয়টি আলোচনা করব সেটা হলো আপনাদের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এই চ্যাপ্টারটার উপরে, অর্থাৎ আপনাদের 1 নম্বরে থাকবে প্রিপোজিশন গ্রামার অংশে, আর 2 নম্বরে থাকবে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। এখানে কিছু স্পেশাল ওয়ার্ডস আছে। সরাসরি আমরা বোর্ডে চলে যাই। দেখেন, মনে করেন আমরা এরকম একটা বাক্য লিখলাম, হি ক্যানট আর্ন 500 টাকা এ ডে। এখানে লিখলাম আমরা 5000 টাকা, 5000 টাকা। তো আপনি একটু খেয়াল করেন বাক্যটা, হি ক্যান নট আর্ন 500 টাকা এ ডে। সে একদিনে 500 টাকা আয় করতে পারে না। টাকা 5000, 5000, তার মানে কথাটা কিন্তু এরকম চলে আসে, সে একদিনে 500 টাকা আয় করতে পারে না, আবার 5000। তো এই ক্ষেত্রে আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে আমার যে এখানে গ্যাপটা আছে, এই গ্যাপের বাম পাশে টাকার পরিমাণটা কম আর ডান পাশে টাকার পরিমাণটা বেশি। তাই বাম পাশে কম এবং ডান পাশে বেশি, সেটা টাকাই হোক, সম্মানই হোক, জ্ঞানী হোক, যাই হোক, যে বিষয়টাই হোক, যে বাম পাশে কম এবং ডান পাশে বেশি এরকম যদি থাকে, তাহলে আমাদের এই গ্যাপটার মধ্যে বসে হলো লেট অ্যালন। তো আপনি এখন বাক্যটা যদি একটু সুচারুভাবে খেয়াল করেন, হি ক্যান নট আর্ন 500 টাকা এ ডে। সে একদিনে 500 টাকায় আয় করতে পারে না, আবার 5000 টাকা। হ্যাঁ, আমরা যদি এরকম আরো একটা এক্সাম্পল দেখি, যেমন মনে করেন যে হি ক্যান নট স্কোর এ গোল ড্যাশ এ হ্যাট্রিক, হ্যাট্রিক মনে করে। অর্থাৎ এখানে বলতেছে সে একটি গলি করতে পারে না, আবার একটি হ্যাট্রিক, হ্যাট্রিক মানে তো 3টা গোল, একটি গলি করতে পারে না আবার হ্যাট্রিক, তাহলে এখানে কি বসবে? লেট অ্যালন। আমার মনে হয় রুলসটা আমরা বুঝতে পারছি কি? অর্থাৎ এক পাশে কম আর এক পাশে বেশি। তার মানে এখানে আমরা অন্যভাবেও লিখতে পারি, যেমন ধরেন এখানে যদি লিখি হি ডাজ নট বা ডাজন্ট, হি ডাজ নট নো, সে জানে না, কি জানে না? দ্য এবিসি। হি ডাজ নট নো দ্য এবিসি ড্যাশ স্পোকেন ইংলিশ। তার মানে এখানে বোঝা যাইতেছে যে তার ইংরেজি সম্পর্কে প্রাথমিক জ্ঞানটাই নাই, এবিসি নাই, আবার ইংরেজিতে কথা বলবে কি করে? স্পোকেন ইংলিশ। তাহলে আমাদের এখানে কি বসতেছে? লেট অ্যালন। কি বলেন আপনারা? এরপরে যদি আমি আপনাদেরকে প্র্যাকটিস দেই, অবশ্যই এই বিষয়গুলো পারবেন না, কি বলেন? পারা সম্ভব কি? সম্ভব না। আচ্ছা, কমেন্টসে জানাবেন যদি আপনি না বুঝে থাকেন, কারণ এই ক্লাসটা একটু বড় হতে চলেছে। কিসের জন্য? আমরা কয়েকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছি। দেখেন, আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি যদি এখানে লিখি আই ড্যাশ, খেয়াল করেন এখানে আমরা একটা গ্যাপ দিলাম, ডাই দেন বেক, এই একটা বাক্য লিখলাম। এখানে দেখেন, ডাই শব্দের অর্থ মারা যাওয়া, বেক শব্দের অর্থ ভিক্ষা করা। তার মানে ভিক্ষা করার চেয়ে মারা যাওয়াই বরং ভালো, ভিক্ষা করার চেয়ে মারা যাওয়াই বরং ভালো। এই ক্ষেত্রে আমরা বরং ভালো ইংরেজিটা যেটা নিয়ে আসি সেটা হলো উড রেদার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আর একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যদি আমরা এইভাবে একটা গ্যাপ দিই, আই reached the station, then the bus left. আপনারা অনেকেই বুঝতে পারতেছেন যে আমাদের গ্যাপটার মধ্যে কি বসবে। তো আমরা জানি এখানে রুলসটা হলো যে আমরা ছোটবেলায় পড়েছি, 8, 9, 10 থেকেও পড়েছি, ড্যাশ আই রিচড দ্য স্টেশন দেন দ্য বাস লেফট। অর্থ হলো আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই বাসটি ছেড়ে গেল।
তো এই ক্ষেত্রে আমাদের যেটা বসে নো সোনার হ্যাট, এই গ্যাপটার মধ্যে কিন্তু আমাদের নো সোনার হ্যাট বলবে, কিন্তু পরীক্ষার মধ্যে নো সোনার হ্যাট উড রেদার এইভাবে অর্থ করা কিন্তু অনেকটাই কি হয়ে যায়, জটিল ব্যাপার হয়ে যায়। অল্প সময়ের মধ্যে আনসার করাটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, না কি বলেন আপনারা? একটু ঝামেলা হয় না? এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমরা একটা বিষয় কিন্তু খেয়াল করতে পারি। লক্ষ্য করেন যে এই দুইটা বাক্যের মধ্যেই দেখেন দেন আছে, এইখানেও দেন আছে, এইখানেও দেন আছে, আছে না? দুইটা বাক্যের মধ্যেই দেন আছে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব গ্যাপটা যদি আমাদের সাবজেক্টের পরে হয়, অর্থাৎ প্রথম কন্ডিশন দেন আছে, দেন থাকে, যদি দেন থাকে সেই ক্ষেত্রে গ্যাপটা যদি আমাদের সাবজেক্টের পরে হয় তাহলে আমরা বসাইতেছি কি উড রেদার, আর গ্যাপটা যদি আমাদের সাবজেক্টের আগে হয় তাহলে আমরা কি বসাইতেছি নো সোনার হ্যাড। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই বিষয়টা আনসার করা সম্ভব, কি ঠিক কিনা? আচ্ছা দেখেন, আমি আরো দু একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ক্লাসটা কিন্তু একটু বড় হতে চলেছে, কিন্তু আপনি ধৈর্য সহকারে খেয়াল করলে খুব সহজেই বুঝতে পারবেন কোনটা কোন গ্যাপের মধ্যে কি বলবে। দেখেন, আমরা যদি এখানে বলি যে ধরেন ফাদার come to the spot, then the sun lost his sense. আচ্ছা, এই যে আমরা বাক্যটা লিখলাম, বড় কথা হলো আমরা এখানে খেয়াল করব ফাদারটা হলো আমাদের সাবজেক্ট, সাবজেক্টের আগে কি আছে, গ্যাপ আছে, এবং বাক্যের মধ্যে দেন আছে। সুতরাং এখানে উড রেদার বসবো নাকি নো সোনার হ্যাড বসবো? উত্তরটা কিন্তু আপনাদের কাছেই রেখে যাওয়া উচিত, তবে রেখে যাওয়া ঠিক হবে না, কারণ প্র্যাকটিস তো আমাদের করতেই হবে। দেখেন, নো সোনার হ্যাড ফাদার কাম টু দ্য স্পট, দেন দ্য সান লস্ট হিজ সেন্স। এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা মনে হয় বুঝতে পেরেছি নাকি? উড রেদার এবং নো সোনার হেডের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা খুব ভালো প্র্যাকটিস করলে দেখবেন যে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে আসতেছে। আর একটা বিষয় আমরা খেয়াল করি, দেখেন হোয়াটস ইট লাইক মানে কি জানেন? হোয়াটস ইট লাইক মানে হোয়াট ইজ ইট লাইক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ধরেন আমরা নিয়ে আসলাম উড ইউ মাইন্ড, সরি ফর দ্যাট, উড ইউ মাইন্ড। দেখেন, উড ইউ মাইন্ড। আচ্ছা, আরেকটা শব্দ আমরা নিয়ে আসলাম, ধরেন ফিল লাইক। আচ্ছা, এখানে দেখেন হোয়াটস ইট লাইক, অর্থাৎ এটা বোঝাইতেছে কোনো কিছু করতে কেমন লাগে, কোনো কিছু করতে কেমন লাগে। যেমন আমরা যদি এখানে বলি হোয়াটস ইট লাইক, এইভাবে লিখলাম সুইমিং, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি। অর্থটা আসলে দেখেন সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে। আর উড ইউ মাইন্ড অনেকটা হলো প্লিজ বা দয়া করে মতো বোঝায়, দয়া করে এরকম কিন্তু বোঝায়। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, অর্থ হলো দয়া করে দরজাটি খুলবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। আচ্ছা, আর ফিল লাইকটা হলো যে কোনো কিছু আপনার কিরকম জেনে লাগতেছে, এরকম একটা পরিস্থিতি কেমন জেনে লাগতেছে। যেমন আই ফিল লাইক স্লিপিং, তার অর্থ হলো আমার ঘুম ঘুম লাগছে। অর্থটা কিন্তু এরকম বোঝাইতেছে। দেখেন, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, তার মানে আপনার সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দয়া করে দরজাটি খুলে দেবেন। আচ্ছা, আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুম ঘুম লাগছে। আচ্ছা, এখন দেখেন এই যে এই তিনটার থেকে আসলে আমরা কি শিখতে যাচ্ছি। দেখেন, বিষয়টা হলো যে আমি আপনাকে বোঝাচ্ছি, চেষ্টা করতেছি বোঝানোর, শেয়ার করতেছি আর কি, ঠিক আছে? দেখেন, এই তিনটে জায়গায় যদি এরকম গ্যাপ থাকে, এখানে একটা গ্যাপ দিয়ে দিল, এখানে একটা গ্যাপ দিয়ে দিল, এখানে একটা গ্যাপ দিয়ে দিল, আমরা কিভাবে বুঝবো যে বক্সের মধ্যে ধরেন এরকম একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে এই শব্দগুলো দেওয়া আছে। প্রথমটা ধরেন আপনার দেওয়া আছে ফিল লাইক, ফিল লাইক,
আচ্ছা, তারপরটা ধরেন দেওয়া আছে হোয়াটস ইট লাইক, তারপরে ধরেন ওড ইউ মাইন্ড, এটা দেওয়া আছে। এখন এই তিনটা শব্দ দেওয়া আছে, কোন গ্যাপের মধ্যে কোনটা বসবে আমরা কেমনে বুঝবো? খুবই সহজ। দেখ, প্রথমে আপনি রুলটা মনে রাখবেন যে এইখানে এইভাবে যে আপনার হোয়াটস ইট লাইক এবং ওড ইউ মাইন্ড এই দুইটা যে বসে, দুইটি কিন্তু প্রশ্নবোধক বাক্য। বাক্য শেষে অবশ্যই কোশ্চেন রেজিং চিহ্নটা কিন্তু আপনার থাকতে হবে, কোশ্চেন মার্কিং যে চিহ্নটা এটা কিন্তু আপনার থাকতে হবে। যদি না থাকে আপনি হোয়াটসঅ্যাপ লাইভ এবং অডিও মাইন্ড কোনোটাই কিন্তু বসাতে পারবেন না, পারবেন কি? আচ্ছা, তো আপনি যখন কনফার্ম হইলেন যে এই দুইটার ক্ষেত্রে হয় এই গ্যাপটার মধ্যে, ধরেন আপনি যে এই গ্যাপটার কথা চিন্তা করলেন, এই গ্যাপের মধ্যে যেহেতু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, আরেকটা কিন্তু কমন ব্যাপার আছে এখানে, খেয়াল করতেছেন? আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব সবগুলোই কিন্তু, তাই না? তার মানে এখানে প্রথমে আপনি তিনটা কথা চিন্তা করেন। আইএনজি যুক্ত ভার্বের আগে গ্যাপ থাকলে এই স্পেশাল রুলসে কিন্তু আপনাদের এখানে স্পেশাল যে প্রেজেন্ট ওয়ার্ডসের যে স্পেশাল ওয়ার্ডসগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, এইগুলোর মধ্যে থেকে এই রুলেই কিন্তু এইগুলা খাটে, যে কারণ এইগুলোই স্পেশালি দেওয়া আছে আপনাদের বক্সের ভিতরে, এগুলো স্পেশালি দেওয়া থাকে। সো এখানে কমন কথাটা হলো সুইমিং, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পূর্বে যদি গ্যাপ থাকে, আইএনজি যুক্ত ভার্বের পূর্বে যদি গ্যাপ থাকে, এখানে আপনাদের স্পেশাল ইউজেসের মধ্য থেকে আপনার এই তিনটা ফ্রেজের যে কোনো একটা বসতে পারে। ফিল লাইক, হোয়াটস ইট লাইক, ওড ইউ মাইন্ড। তার মানে এই গ্যাপটা দেখেন আইএনজি যুক্ত ভার্বের আগে আছে, এই গ্যাপটাও কিন্তু আইএনজি যুক্ত ভার্বের আগে আছে, এই গ্যাপটাও কিন্তু আইএনজি যুক্ত ভার্বের আগে আছে। সুতরাং প্রথমে কিন্তু আমরা বলতে পারি এই তিনটা গ্যাপের মধ্যে ফিল লাইক, হোয়াটস ইট লাইক, কুড ইউ মাইন্ড বসতে পারে। এখন কোনটা বসবে আমরা পর্যায়ক্রমে এগুলোকে কিন্তু ভাগ করে নিয়ে আসবো, কোনটা বসবে। দেখেন, প্রথমত আমরা আসি যে আমরা যদি ড্যাশ সুইমিং ইন দ্য সি এইটার মধ্যে যদি চলে আসি, তো এখানে আমরা লক্ষ্য করতেছি শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আসবে, সেটাকে হোয়াটস ইট লাইক অথবা ওড ইউ মাইন্ড। তার মানে এখানে হতে পারে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি অথবা ওড ইউ মাইন্ড সুইমিং ইন দ্য সি। কিন্তু আপনি একটা খেয়াল করেন যে এখন আমরা যদি এইটুক নির্বাচন করতে পারি হোয়াটস ইট লাইক, ওড ইউ মাইন্ড, দুইটার মধ্য থেকে একটা বসবে, কিন্তু কোনটা বসবে আমরা কিভাবে নির্বাচন করব? দেখেন, এখন বিষয়টা হলো এইটাকে বোঝায় হোয়াটস ইট লাইক যখন বসে, এই যে হোয়াটস ইট লাইক এইটা যখন বসে, তখন কিন্তু বিষয়টা আপনি খুব ভালো করে খেয়াল করুন, হোয়াটস ইট লাইক এইটা বসে যখন, তখন বিষয়টা অর্থাৎ কোনো কিছু করতে আপনার কেমন লাগে, আর কোনো কিছু করতে গেলে অবশ্যই কোনো স্থানের কিন্তু দরকার হয়, তাই না? যে এই কাজটা আপনি কোথায় করবেন। তার মানে সমুদ্রে সাঁতার কাটতে আপনার কেমন লাগে, নদীতে সাঁতার কাটতে আপনার কেমন লাগে, মাঠে ফুটবল খেলতে কেমন লাগে, অর্থাৎ হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য ফিল্ড, আকাশে উঠতে আপনার কেমন লাগে, হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, কেমন লাগে, এই ধরনের বাক্যগুলো কিন্তু আসবে। কিন্তু আমাদের অডিও মাইন্ড কখন আসবে? অডিও মাইন্ড হলো দয়া করে, অর্থাৎ কাউকে আপনি কোনো কিছু করতে বলবেন, নিজে করবেন না, কাউকে কোনো কিছু করতে বলবেন, বিষয়টা কিন্তু এরকম। তার মানে কাউকে কোনো কিছু করতে বলবেন মানে কি, যেমন অডিও মাইন্ড ওপেনিং দ্য ডোর, দয়া করে দরজাটি খুলে দেবেন, অডিও মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করে দেবেন, অথবা অডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, দয়া করে জানালাটি খুলে দেবেন, অথবা অডিও মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, দয়া করে জানালাটি বন্ধ করে দেবেন। এই যে আপনারা বিষয়টা খেয়াল করেন, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে বলতেছেন, আর হোয়াটস ইট লাইক হলো আপনার ওই কাজটা করতে কেমন লাগে, বিষয়টা কিন্তু এরকম। তার মানে যেমন আপনাকে বলা হয়তো যে আপনার চানাচুর খাইতে কেমন লাগে, ঠিক আছে, তখন আপনি কিন্তু বলতেই পারেন যে হোয়াটস ইট লাইক ইটিং নাটস, অর্থাৎ আপনার চানাচুর খাইতে, সরি, চীনাবাদাম খাইতে কেমন লাগে আপনার, অথবা চানাচুর খাইতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক ইটিং চানাচুর। কথাটা বুঝছেন? অর্থাৎ কোনো কিছু আপনার নিজের করতে কেমন লাগে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হলো আপনার কি ব্যবহৃত হয়, হোয়াটস ইট লাইক। আর যখন আপনি কাউকে কোনো কিছু করতে অনুরোধ করছেন, যেমন আপনি বলতেছেন দয়া করে এক গ্লাস পানি দেবেন, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, যে এই যে দয়া করে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে এটা, কিন্তু দয়া করে এক গ্লাস পানি দেবেন, এই যে আপনি কাউকে কোনো কিছু করতে বলতেছেন, আপনি এই ধরনের বাক্য ব্যবহার করতে পারেন, উড ইউ মাইন্ড গিভিং এ গ্লাস অফ ওয়াটার,
প্লিজটা কিন্তু এখান থেকে আপনি উঠাই দিতে পারেন ভদ্রভাবে বা মার্জিতভাবে জেন্টলি ইউজ করার জন্য আমরা এগুলো কিন্তু ব্যবহার করি। উড ইউ মাইন্ড গিভিং এ গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু আপনাকে প্লিজ বলতে হবে না, ঠিক আছে? অথচ এটা কিন্তু নম্রতার প্রতীক এই শব্দগুলো, আমি মনে হয় বুঝাইতে পারছি, তাই না? যে অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু করতে বলতেছেন জেন্টলি, তখন আমরা ব্যবহার করতেছি ওডি মাইট আইএনজি যুক্ত ভার্বের আগে, ঠিক আছে? আর আপনি নিজে কোনো কিছু অনুভব করতেছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আইএনজি যুক্ত ভার্বের আগে কি বসে? ফিল লাইক। তবে এখানে একটা বিষয়, অবশ্যই কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য নয়, কারণ শুরুতে হোয়াটস ইট লাইক অথবা ফিল লাইক এরকম অথবা ওডি মাইট কোনোটাই নাই, তাই এখানে আমাদের বসে ফিল লাইক। আই ফিল লাইক স্লিপিং, অর্থ হলো আমার ঘুম ঘুম লাগতেছে। আমরা কি তিনটা আইএনজির জটিলতা শেষ করতে পারছি? খুবই জটিল কিন্তু এই ব্যাপারটা, যদি আপনি না বুঝেন। আর যদি বুঝেন খুবই ভালো, অর্থাৎ এগুলো মুখস্থ করে ফেলবেন, রুলসগুলো খুব সুন্দরভাবে পড়বেন, সুচারুভাবে পড়বেন, যাতে আপনার কোনো ঝামেলা না থাকে। আরেকটা বিষয় দেখেন, আমরা পর্যায়ক্রমে আসতেছি। ক্লাসটা কি খুব বেশি বড় হয়ে যেতেছে? হোক, তাতে কি? দেখেন একটা বিষয়, হোয়াট ইফ, এটা আমরা বসাইতে চাইতেছি। হোয়াট ইফ কেমনে বসাবো, কোথায় বসাবো? দেখেন এই হোয়াট দ্বারা আমরা বুঝাইতেছি কি, এটা একটা প্রশ্নের মতো মনে হইতেছে নাকি? কি যদি, কেমন যদি, এরকম কিন্তু কিছু একটা মনে হইতেছে। দেখেন ধরেন আমরা এরকম একটা বাক্য লিখলাম, আই ডাই, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। কি আপনার কাছে কি মনে হয় আমার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া কি ঠিক আছে? আপনাকে বুঝতে হবে আমার প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া ঠিক আছে কিনা। মানে দেখেন আমরা একটা বাক্যের শেষে কখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি? যখন বাক্যটা গঠনগতভাবে সেটা একটা প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, গঠনগতভাবে প্রশ্নবোধক বাক্য মানে কি? একটা প্রশ্নবোধক বাক্যের সাবজেক্টের আগে থাকে অক্সিলারি ভার্ব। ভাই এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? am, is, as, was, were আছে, অথবা have, has, had আছে, অথবা can, could, shall, should, may, might, will, would, used to, did, not, must কোনোটাই আছে, অথবা do, did, does, কোনো অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নেই। বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা প্রশ্নবোধক বাক্য মানে সাধারণত সাবজেক্টের আগে কি থাকে? কোশ্চেন মার্কিং ট্রেস, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকে নাই। তাই আপনি খেয়াল করবেন যদি কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে অথবা সাবজেক্টের আগে গ্যাপ, শেষে প্রশ্নবোধক চিহ্ন সাবজেক্টের আগে গ্যাপ, কোনো কথা নাই, এই জায়গায় আপনি কি বসাই দিবেন? হোয়াট ইফ। অর্থটা কি দাঁড়ায় জানেন? অর্থটা হলো এরকম, যদি আমি মারা যাই তাহলে কি হবে? যদি আমি মারা যাই তাহলে কি হবে? যেমন মনে করেন যে আপনারা দুই বন্ধু রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, হঠাৎ বৃষ্টি আসলো। এক বন্ধুর কাছে ছাতা আছে, অন্য বন্ধুর কাছে ছাতা নাই। যে বন্ধুর কাছে ছাতা নেই ও করলো কি, যার কাছে আছে তার কাছ থেকে কেড়ে ছাতাটা নিয়ে নিল, নিয়ে ও ছাতা ফুটে বাবুর হালে হাঁটতেছে। কিন্তু যার কাছে ছাতা ছিল ও কিন্তু এই সুযোগটা পাচ্ছে না, তখন ও কিন্তু বলতেই পারে আমি কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমি কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছি। যদি ঠান্ডা লাগে তাহলে কি হবে? যদি ঠান্ডা লাগে তাহলে কি হবে? ঠিক আছে, এই যে যে ব্যাপারটা, তার মানে হোয়াট ইফ আই ক্যাচ কাল্ট, ব্যাপারটা কিন্তু এরকম। তার মানে এখানে আপনি মনে রাখবেনটা কি? মনে রাখার বিষয়টা হলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, সাবজেক্টের আগে গ্যাপ, এই জায়গায় আমরা কি ব্যবহার করি? হোয়াট ইফ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো ঠিক আছে, এরপরে দেখেন আমরা আসতেছি পর্যায়ক্রমে। দেখেন আছে আমরা যদি এরকম লিখি যে ড্যাশ এ পিকক, পিকক ড্যাশ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। কি বুঝলাম? দেখেন এই বাক্যটার মধ্যে শুরুতেও গ্যাপ আছে, শেষেও গ্যাপ আছে। এখানে আপনার স্পেশাল ওয়ার্ডস হিসেবে কি দেওয়া আছে? হ্যাঁ, স্পেশাল ওয়ার্ডস হিসেবে বক্সের মধ্যে দেওয়া থাকবে ডট ডট দিয়ে দুইটা অংশ এরকম থাকতে পারে যে হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, এরকম কিন্তু থাকতে পারে। আবার কখনো কখনো এরকম হতে পারে যে এই ডাজটা এখানে দিয়ে দিতে পারে বা এই লুকটা এখানে দিয়ে দিতে পারে। তো আপনি লক্ষ্য করেন এই ধরনের থাকলে, দুইটা গ্যাপ থাকলে, তো প্রথম গ্যাপের মধ্যে কোনটা বসবে? প্রথম গ্যাপের মধ্যে প্রথম অংশটা বসবে, হোয়াট ডাজ। খুব সহজ কিন্তু এটা, তাই না? আর এখানে কি বসবে? লুক লাইক। অর্থটা কি দাঁড়াইলো? হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, একটা ময়ূর দেখতে কেমন? কি একটা ময়ূর দেখতে কি
আসলেও সুন্দর, রিয়েলি বিউটিফুল। কি মনে হয় আপনি দেখছেন কখনো ময়ূর? আচ্ছা যাই হোক, দেখেন আমি যদি এরকম বলি, দেখেন যদি বাক্যটা আমি এরকম বলি, ধরেন এখানে লিখলাম দ্য স্কাই লোক, বলতে পারবেন আপনারা কোন গ্যাপে কোনটা বসবে? খুবই সহজ, এইখানে কি বসবে? হোয়াট ডাস। খুব সহজ, আমরা বুঝতে পারতেছি, কিন্তু এখানে কি বলবে? জাস্ট লাইক। কিসের জন্য? লুকটা তো এখানে দেওয়াই আছে, তাই আনসারটা কি হবে? হোয়াট ডাজ দ্য স্কাই লুক লাইক? আকাশ দেখতে কেমন? কি কখনো আকাশ দেখেছেন? একটু তাকায় দেখেন, খুব সুন্দর, ভেরি বিউটিফুল। আচ্ছা, এরপরে আমরা পর্যায়ক্রমে আসতেছি। যদি আপনারা বিরক্ত হন, থাক নাকি, কিন্তু থাকলে তো চলবে না, কোর্সটাকে কমপ্লিট করতে হবে। এই জন্য দেখেন লেস্ট, এই শব্দটা দেখেন, এই লেস্ট শব্দটার অর্থ কি? এটা আমরা লিখি হলো নতুবা যদি। কিন্তু এই বিষয়টা আসলে কি, আমরা একটু অর্থটা খেয়াল করি। বিষয়টা হলো যে লিস্ট আসলে কি? লিস্ট এটা হলো, দেখেন যখন আমরা সাপোজ মনে করেন যে আপনি বাড়ির থেকে বের হচ্ছেন, এখন বৃষ্টির দিন, ঠিক এই মুহূর্তে বাড়ির থেকে বের হওয়ার সময় আপনার আম্মু আপনাকে বলতেছে যে বাইরে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি আসতে পারে, ছাতাটা নিয়ে যা, পিছে যদি ভিজে যাস, অথবা ছাতাটা নিয়ে যা, পরে যদি ভিজে যাস, অথবা ছাতাটা নিয়ে যা, শেষে যদি ভিজে যাস, অথবা ছাতাটা নিয়ে যা, নতুবা যদি ভিজে যাস, অথবা ছাতাটা নিয়ে যা, কিংবা যদি ভিজে যাস, অথবা ছাতাটা নিয়ে যা, নইলে যদি ভিজে যাস। এই যে আমি কিংবা, নইলে, পিছে, শেষে, এই যে যে শব্দগুলো ব্যবহার করলাম, মূলত এই ইংরেজিটাই হলো লেস্ট। আর আমাদের গ্রাম বাংলার ভাষায় এখানে যেটা বলা হয় যে ছাতিটা নিয়ে যা, হ্যাঁ সে যদি ভিজে যাস। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে একটা জড়িত একটা কথা আছে লিস্টের সাথে, শুট। ঠিক আছে, এই একটা কথা আছে, অর্থাৎ আপনি লক্ষ্য করবেন যে হিসাবটা আসলে কিভাবে। ধরেন আমি এখানে লিখলাম ওয়ার্ক ফার্স্ট ড্যাশ ইউ শুড মিস দ্য বাস। আচ্ছা, এই অর্থে দেখেন আপনি ভালো করে, ওয়ার্ক ফার্স্ট ড্যাশ ইউ শুড মিস দ্য বাস। এই ক্ষেত্রে এই যে আপনার শুড আছে, এই শুড দেখেই আপনি অনেকটাই বুঝতে পারবেন এখানে কি বসবে, লেস্ট। অর্থটা দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য বাস। নইলে তুমি কি করবে? বাসটা মিস করবে, নতুবা তুমি বাসটা মিস করবে, কিংবা তুমি বাসটা মিস করবে। ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড, তার মানে এই শুড আর লেস্ট এই দুটার মধ্যে সম্পর্ক এমনই ওতপ্রোতভাবে জড়িত, এই শুড দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন ওইখানে আমাদের কি বসবে, লেস্ট বসবে। ক্লাসটা কি খুব বেশি বড় হয়ে যাচ্ছে? যদি ক্লাস বড় না হয় তাহলে আমরা পূর্ণাঙ্গ চ্যাপ্টারটা শেষ করব কিভাবে? দেখেন, ধৈর্য আপনার, চিন্তা আপনার, সফলতা আপনার, রেজাল্ট আপনার। ঠিক আছে, ক্লাস আমার, ক্লাস আমি করে দিচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে। আরেকটা বিষয় দেখেন, দেখেন অ্যাজ, আমি একটা জিনিস দেখাচ্ছি। সাপোজ মনে করেন এরকম আর কি, she behaves dash she wear a queen। সে এমন ভাবে আচরণ করে যেন, এখানে আমরা যেন ইংরেজিটা বসাচ্ছি, যেন ইংরেজিটা হলো অ্যাজ ইফ, যেটা আপনার বক্সের ভিতরে থাকবে, আর হলো অ্যাজ দো। দেখেন সে এমন ভাবে আচরণ করে, বিহেভ শব্দের অর্থ হলো আচরণ করা। হি বিহেভস ড্যাশ হি ওয়ার এ কুইন, সে এমন ভাবে আচরণ করবে যেন সে একজনের রানী। তো এখানে দেখেন আমাদের বড় কথা হলো যে এই পাশে যে অয়ারটা আসলো, তারপরে এইখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, এখানে বি আসলে অয়ার, অন্য কোনো ভার্ব আসলে পাস্ট ফর্ম। আর এখানে যদি পাস্ট ফর্ম থাকে, এখানে বি আসলে হ্যাড বিন, অন্য কোনো ভার্ব আসলে ওই ভার্বের হ্যাড প্লাস পিপি অফ ভার্ব, হ্যাড প্লাস পিপি অফ ভার্ব, মানে দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
নিয়মটা কিন্তু একটু জটিল লাগে, তাই না? কেমন কেমন যেন লাগে। তো সেই ক্ষেত্রে কোনো ব্যাপার না, আপনি জাস্ট এই শব্দ কয়টা যদি একটু কষ্ট করে মুখস্থ করেন, দেখেন অ্যাক্ট শব্দের অর্থ অভিনয় করা, প্রিটেন্ড শব্দের অর্থ ভান করা, বিহেভ শব্দের অর্থ আচরণ করা, বিহেভ শব্দের অর্থ আচরণ করা, সাউন্ড শব্দের অর্থ শব্দ করা বা বলা, স্পিক শব্দের অর্থ বলা, টক শব্দের অর্থ বলা, কথা বলা আর কি, আমরা জানি। তো অনুরূপভাবে সিম শব্দের অর্থ হলো মনে হওয়া। এরকম কিছু শব্দ কিন্তু আমি এখানে তুলে ধরলাম। এই যে শব্দগুলো আছে, আপনি যদি এই শব্দগুলোর পরে গ্যাপ পান, কোনো কথা নাই, এই জায়গায় কি বসাই দিবেন? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কঠিন লাগলো? অর্থাৎ আপনি যদি এই শব্দগুলো আয়ত্ত করেন, যে এই শব্দগুলোর পরে আপনি কি বসাবেন? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তখন কিন্তু আপনাকে জটিল বা কঠিন কোনো নিয়ম মনে রাখতে হলো না, আপনি কিন্তু সহজেই এটা আনসার করতে পারবেন। আচ্ছা, এটা গেল হলো আমাদের অ্যাজ ইফ আর হলো অ্যাজ দো। আরেকটা বিষয় দেখেন, আমাদের এখানে একটা আছে হ্যাড বেটার, আরেকটা আছে হলো হ্যাভ টু। দেখেন এই হ্যাড বেটার শব্দের অর্থ হলো বরং ভালো। এই হ্যাড বেটার এর পরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাভ টু শব্দের অর্থ হলো তে হবে। আমরা সাধারণত এই রুলসটার মধ্যে প্রেজেন্ট ওয়ার্ডস এর মধ্যে হ্যাড বেটার আর হ্যাভ টুর সাথে কিছুটা গুলিয়ে ফেলি। ঠিক আছে, একদম গোলানোর কিছু নেই। আপনি দেখেন বরং ভালো মানে কি? এটা হলো আপনার ইচ্ছা, আর এটা হলো আপনি বাধ্য। আচ্ছা, ইচ্ছাটা কি? ইচ্ছাটা দেখেন, আমি যদি এখানে বলি ইট ইজ রেইনিং, অর্থ কি দাঁড়ালো? বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং আউট, অর্থ কি? বাইরে বৃষ্টি হচ্ছে। আমি এখানে আপনাকে পরামর্শ দিলাম ইউ শুড নট, ইউ ড্যাশ নট গো আউট। আচ্ছা, এখন এইখানে আমি লিখলাম, ঠিক আছে, যে your father is in the hospital. As a serious patient. ভালো করে খেয়াল করেন, ঠিক আছে। ইউ go to the hospital right now. আচ্ছা, কি দাঁড়াইলো আপনি লক্ষ্য করেন, ইট ইজ রেইনিং আউট, অর্থ হলো বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ হ্যাজ নট গো আউট। আচ্ছা, আপনি এখন দেখেন আপনার বাইরে যেতে হবে না এরকম কোনোই নাই, বাইরে যাবেনই না। আরেকটা হলো আপনার বরং বাইরে না যাওয়াই ভালো। কোনটা হবে এখানে? দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বাইরে যাবেন কি না যাবেন এটা আপনার ইচ্ছা না। আপনি চাইলে যেতে পারেন, না চাইলে নাও যেতে পারেন। যে কারণে এখানে কি বসবে? হ্যাড বেটার। কিন্তু দেখেন ইওর ফাদার, আপনার বাবা ইজ ইন দ্য হসপিটাল অ্যাজ এ সিরিয়াস পেশেন্ট, অর্থাৎ একজন সিরিয়াস রোগী। আপনার বাবা একজন সিরিয়াস রোগী, যিনি কোথায় আছেন? হসপিটালে। আচ্ছা, এই মুহূর্তে আপনাকে ইনস্ট্যান্ট রাইট নাও, এই মুহূর্তে আপনাকে হাসপাতালে যাওয়াই ভালো, এটা আপনার ইচ্ছা নাকি আপনাকে যেতেই হবে? আপনি কিন্তু বাধ্য। এই জায়গাটাই আমাদের কি বসবে? হ্যাভ টু হলো যে কাজটা আপনি করতে বাধ্য, আপনাকে করতেই হবে, ঠিক আছে, বাউন্ড আপনি, সেটাই হলো আমাদের কি বসতেছে? হ্যাভ টু। আর অন্য ক্ষেত্রে আমাদের কি বসতেছে? বরং ভালো। আপনি করলেও করতে পারেন, না করলে নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছাধীনের উপরে যেটা নির্ভর করবে সেটাই হলো আমাদের কি বসে? হ্যাড বেটার। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে, একদম ভয় পাওয়ার কিচ্ছু নাই। খেয়াল করেন আমরা দেখতেছি আরো কিছু আছে, যেমন ধরেন অ্যাজ সুন অ্যাজ, অর্থ হলো মাত্রই, ঠিক আছে, অথবা যত দ্রুত, এটার অর্থ মানে খুব দ্রুত, ইনস্ট্যান্ট, এটা বোঝায় আর কি। আচ্ছা, তারপরে ধরেন অ্যাজ লং অ্যাজ
অর্থ হলো যতক্ষণ। আচ্ছা, অ্যাজ ফর অ্যাজ অর্থ হলো যত দূর। বিশেষ করে এই শব্দগুলোর অর্থ জানা থাকলে কিন্তু অনেকটা আপনার কাছে ক্লিয়ার লাগবে। আবার যদি আমি এখানে বলি অ্যাজ ফাস্ট অ্যাজ, যত দ্রুত, ওইটার মতো অর্থ প্রদান করে, যত দ্রুত। আচ্ছা দেখেন, এই যে আমি বিষয়গুলো লিখলাম এখানে, এই অর্থগুলো প্রথমে ভালো করে জানতে হবে। জানলেই আপনি খুব সহজে এগুলো কিন্তু আনসার করতে পারবেন। অর্থাৎ এখানে দুটা বাক্য থাকবে, যে কোনো একটা বাক্যের আগে গ্যাপ থাকলে আমরা এগুলা বসাই দিতে পারি। কিভাবে আপনি দেখেন, অর্থটাই কিন্তু এখানে ফ্যাক্ট করবে যে আপনি যখন এটা করবেন তখন আপনার জন্য খুবই সহজ হবে। সাপোজ আমরা যদি যেমন যত দ্রুত, যেমন এইভাবে যদি আমরা বাক্যটা লিখি, ইউ শুড স্টার্ট ইট ড্যাশ পসিবল। আপনি কিন্তু এমনি বুঝতেছেন কি বসবে। তার মানে দেখেন, আপনি এটা শুরু করা উচিত। ড্যাশ পসিবল অর্থ কি? সম্ভব, মানে যত দ্রুত সম্ভব। ইংরেজি কি বসাবেন আপনি? অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং আপনি বাক্যগুলো দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে কোনটা বসবে। ঠিক আছে, এগুলো কিন্তু কোনোই ঘটনা না। আরেকটা আসে হলো ইট, দেখেন আরেকটা হলো দেয়ার। তো আমরা এই ইটের ক্ষেত্রে দেখি আমাদের যে সিঙ্গুলার যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো সাধারণত বসে ইট ইজ, ইট ওয়াজ, অথবা ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলা বসে সাধারণত। আর এইখানে দেয়ারের পরে কি বসে? দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, ঠিক আছে, দেয়ার লিভড। এগুলো একটু খেয়াল করলে হয়ে যায়। তার মানে গ্যাপটা কিন্তু আপনার এইখানে থাকবে, গ্যাপটা কিন্তু এইখানে থাকবে। হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিস করবো আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবো বিষয়টা। আর একটা রুল আছে, একেবারে খুবই সহজ, সেটা হলো মানুষ থাকলে তো জন্মগ্রহণ করবে, তাই না? ধরেন কোনো ব্যক্তি দিয়ে আমরা কোনো বাক্য লিখতেছি, কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন 1899, তার মানে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899। এই যে একটা বিষয় কিন্তু। তাহলে দেখেন টোটাল রুলসগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এই রুলসের আলোকে যদি আপনারা এখন প্র্যাকটিস করেন, যেমন আমাদের প্র্যাকটিস সিট আছে 30টা সিট, আমি অলরেডি এইচএসসি ফাইনাল সাজেশন প্রেজেন্ট ওয়ার্ডস, ঠিক এরকমভাবে এইচএসসি ফাইনাল সাজেশন প্রেজেন্ট ওয়ার্ডস নামে আমি 30টা প্র্যাকটিস দিয়েছি। সেখানে 16 পেজের একটা সিট আছে, আপনারা চাইলে আমি পিডিএফ করে দেব। আর এই রুলসগুলো, আমি যে রুলসগুলো আলোচনা করলাম, এই রুলসগুলো ফলো করবেন। আর আমি যেভাবে বলেছি রুলসগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, রুলসগুলোকে আপনি যদি চমৎকারভাবে ফলো করেন, ফলো করার পরে যদি আপনি 30টা প্র্যাকটিস বুঝে বুঝে করেন, ইনশাল্লাহ পাস আপনার পকেটে। তো আমি অনেকক্ষণ সময় নিয়েছি, কিন্তু একটা বিষয় শেষ করতে কিন্তু সময় লাগে, যে কারণে এই সময়টা নিয়েছি। তো যাই হোক, একদম কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।